হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লাস 12 এর থার্ড চ্যাপ্টার হিউম্যান রিপ্রোডাকশন অর্থাৎ মানুষের জনন যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম সেখান থেকে আমরা আজকের ক্লাসটা কন্টিনিউ করব। তো আমরা আগের দিনের ক্লাসগুলোতে যেটা পড়েছি সেটা প্রথমে আমরা যেটা বলে নিই আগে, তারপর আজকের ক্লাসটা শুরু করি। তো আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে পুংজননতন্ত্র অর্থাৎ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং পুং গ্যামেট অর্থাৎ স্পার্ম বা শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া, যেটাকে বলা হয় স্পার্মাটোজেনেসিস, সেটা সম্বন্ধে পড়েছি। এছাড়াও পড়েছি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ স্ত্রী জননতন্ত্র সম্বন্ধে এবং উজেনেসিস অর্থাৎ ফিমেল গ্যামেট বা ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া সম্বন্ধে পড়েছি। আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর গঠন সম্বন্ধে পড়বো। তো দেখো, প্রথমে এই ক্লাসটা শুরু করার আগে আমি যে জিনিসটা বলি সেটা হচ্ছে আজকের ক্লাসটা যারা প্রথম দেখছো তাদের জন্য বলি, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে দেখবে আরও এরপর যে সমস্ত ক্লাসগুলো আমি দিতে থাকবো সেগুলো তোমরা জানতে পারবে এবং সেখান থেকে নিশ্চয়ই নতুন কিছু শিখতে পারবে। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে এই বায়োলজি স্টাডিমেট থেকে, ঠিক আছে? এবং যারা এই স্টাডিমেটের সঙ্গে যুক্ত হয়ে আছো বায়োলজি স্টাডিমেটের সঙ্গে, তারা বায়োলজি স্টাডিমেটের পাশে থেকো, সঙ্গে থেকো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই বলি যে শুক্রাণুর গঠন অর্থাৎ স্পার্মের যে স্ট্রাকচার সেটা সম্বন্ধে আমরা যেটা পড়বো, সেখানে দেখো যে একটি পরিণত শুক্রাণু চারটে অংশ থাকে। কি কি? মস্তক, গ্রীবা, দেহ বা মধ্যাংশ এবং হচ্ছে লেজ। তাহলে একটা, দুটো, তিনটে এবং চারটে এই অংশ আমি ছবি দিয়ে দেখাবো। প্রথমে একটুখানি পড়ে নিই। তো দেখো বলেছে কি না, শুক্রাণুর এই মস্তক অংশটা প্রধানত নিউক্লিয়াস নিয়ে গঠিত। নিউক্লিয়াসের মধ্যেই আমরা জানি যে জেনেটিক ম্যাটেরিয়ালগুলো থাকে। তাহলে এখান থেকেই এই যে নিউক্লিয়াস থাকে কথাটা আমরা পড়লাম, সেখান থেকেই কিন্তু নিটের একটা কোয়েশ্চেন হতে পারে, যেটা হচ্ছে স্পার্মের মধ্যে জেনেটিক পদার্থ মানে জেনেটিক ম্যাটেরিয়ালগুলো থাকে কোন অংশে? হেড পোর্শনে, নাকি নেক পোর্শনে, নাকি মিডল পিস বা বডিতে, নাকি টেল পোর্শনে, ঠিক আছে? তো সেখান থেকে কিন্তু আমাদের আনসার যেটা করতে হবে সেটা মস্তক বা হেড পোর্শনটাতে জেনেটিক ম্যাটেরিয়ালগুলো থাকে। ওকে, তাহলে নিউক্লিয়াস থাকে কথাটা থেকেই কিন্তু আরেকটা কোয়েশ্চেন এখানে চলে এলো। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই যে শুক্রাণুর বা স্পার্মের মস্তকটি হচ্ছে চ্যাপ্টা ও ডিম্বাকার প্রকৃতির। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা তোমাদের বোর্ড এক্সামেও আসবে, তোমাদের নিটের জন্য আসতে পারে, সেটা হচ্ছে অ্যাক্রোজোম। মস্তকের অগ্রভাগে অর্থাৎ শুক্রাণুর মস্তকের অগ্রভাগে যে সাইটোপ্লাজমীয় আবরণ থাকে, একটা সাইটোপ্লাজমের একটা কভারিং থাকে আর কি, যেটাকে বলা হচ্ছে অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমটা কি থেকে উৎপন্ন হয় না, গলগি বডি থেকে, মানে অপরিণত শুক্রাণুর গলগি বডি থেকে উৎপন্ন হয়, ঠিক আছে? তো এবার আমরা চলে আসি এই শুক্রাণুর স্ট্রাকচার বা গঠনের ছবিটাতে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পরিণত শুক্রাণুর বা স্পার্মের একটা ছবি। এইখানটা হচ্ছে মস্তক, দেখো পয়েন্টিং করা আছে মস্তক, এখান থেকে এতটা পর্যন্ত। নেক্সট হচ্ছে মাঝখানে অর্থাৎ এই মস্তক, আর এই যে পরবর্তী যে স্তম্ভাকার অংশটা সেটা হচ্ছে তোমার মধ্যাংশ বা বডি পোর্শনটা। তাহলে এই মধ্যাংশ বা বডি এবং হচ্ছে এই যে মস্তক পোর্শনটা, এই দুটোর মাঝখানে থাকে হচ্ছে গ্রীবা, ঠিক আছে? তো এটা হলো গ্রীবা, তারপর হচ্ছে মধ্যাংশ বা বডি এবং তারপর হচ্ছে লেজ বা টেল পোর্শনটা। এটা হচ্ছে ছবি। এবং আচ্ছা, আরও যেটা বলার সেটা হচ্ছে এই যে মস্তক পোর্শনটা আছে, মস্তকের অগ্রভাগে এই অ্যাক্রোজোম যেটা বললাম, এটা তোমাদের কিন্তু বোর্ড এক্সামে আসে, অ্যাক্রোজোম কাকে বলে, ঠিক আছে? তো বা এটাও পড়তে পারে যে অ্যাক্রোজোমটা কোন কোষাঙ্গাণু আর কি তৈরি করতে সাহায্য করছে অ্যাক্রোজোমটা, সেখানে কিন্তু গলগি বডি হবে, ঠিক আছে? বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। কী কী কোশ্চেন আসতে পারে, কী কী কোশ্চেন এসেছে সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিই। তো এগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করো। তো এই যে পোর্শনটা অ্যাক্রোজোম, এই পোর্শনটা হচ্ছে মস্তক, এই দিকটা হচ্ছে গ্রীবা বা নেক পোর্শন, এবং এখানটা হচ্ছে দেহ বা মধ্যাংশ অর্থাৎ বডি বা মিডল পিস বলা হয়, এবং তার পরের অংশটা টেল বা লেজ। আর একটা জিনিস যেটা জানা সেটা হচ্ছে এই মধ্যাংশ এই পোর্শনটাতে এই যে কিছু দেখো প্যাঁচানো আকৃতির এখানে মাইটোকন্ড্রিয়া থাকে, আর এই মস্তক পোর্শনটাতে এই যে নিউক্লিয়াসটা থাকে সেটাও আমরা দেখলাম। ওকে, 1 নাম্বার পড়লাম মস্তক বা হেড পোর্শন। 2 নাম্বার হচ্ছে গ্রীবা। দেখো মস্তক এবং দেহ বা মধ্যাংশের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে গ্রীবা বা নেক, যেটা আমি একটু আগে ছবিতে দেখালাম। 3 নম্বর হচ্ছে গ্রীবার উপরের দিকে থাকে প্রক্সিমাল সেন্ট্রিওল এবং নিচের দিকে থাকে ডিস্টাল সেন্ট্রিওল, ঠিক আছে? এটা একটা নতুন জিনিস জানলাম। নেক্সট হচ্ছে 3 নাম্বার দেহ বা মধ্যাংশ অর্থাৎ বডি বা মিডল পিস, যেটা আমরা ছবিতে দেখেছি।
এটা আমরা দেখলাম যে স্তম্ভাকার মতো দেখতে, লম্বা মতো, একটু আগেই দেখলাম ছবিটা, এবং এর মধ্যে যে অক্ষতন্তুটা আছে তার চারপাশে দ্বিস্তর বিশিষ্ট মাইটোকন্ড্রিয়াল সিদ কুণ্ডলীকৃতভাবে অবস্থান করে। আমরা একটু আগেই কিন্তু ছবিটা দেখেছি, তোমাদেরকে যখন পিডিএফটা আমি দিয়ে দেবো সেখানে তোমরা ছবিটা দেখে নিও, এবং এই নোটসটা তৈরি করার সময় তোমরা সেখানে ছবিটা এঁকে নিও, তাহলে সেই ছবি দেখেই তোমরা কিন্তু এই পয়েন্টগুলো লিখতে পারবে। ওকে, এরপরে আমরা চলে আসি 4 নাম্বার লেজ অর্থাৎ টেল পোর্শনটাতে। তো লেজের অক্ষতন্তু দ্বিস্তর বিশিষ্ট মাইটোকন্ড্রিয়াল সিদ দ্বারা আবৃত থাকে। লেজের অক্ষতন্তুটা এবং লেজের প্রান্তদেশ যেটা একদম মানে প্রান্তের দিক যেটা, সেটা কিন্তু অনাবৃত অক্ষতন্তু দ্বারা গঠিত, সেখানে কোনো মাইটোকন্ড্রিয়াল সিদ থাকে না। এবং এই লেজটা শুক্রাণুকে কি করতে সাহায্য করে না, তরল মাধ্যমে ভাসতে সাহায্য করছে। ওকে, তাহলে এটা বললাম যে একটা পরিণত শুক্রাণুর গঠন। এবার আমরা চলে আসব একটা পরিণত ডিম্বাণুর কীরকম গঠন সেটা সম্বন্ধে। এবার আমরা পড়ব যে একটি পরিণত ডিম্বাণুর গঠন সম্বন্ধে। তো এটা দেখতে পাচ্ছ একটা পরিণত ডিম্বাণু বা ওভাম। এই যে এটা হচ্ছে ওভাম, এটা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে এর স্ট্রাকচারটা কীরকম না, এটা হচ্ছে গোলাকার বা ডিম্বাকার হতে পারে। ওকে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে এই ডিম্বাণুটার যে বাইরের আবরণটা যেটা, সেটাকে বলা হচ্ছে, দেখো, ভাইটেলাইন পর্দা। এই পর্দাটা হচ্ছে ভাইটেলাইন পর্দা। ওকে, এই ভাইটেলাইন পর্দার বাইরের দিকে যে আবরণটা থাকে তাকে বলা হচ্ছে জোনা পেলুসিডা, অর্থাৎ এই পোর্শনটা পুরোটা হচ্ছে জোনা পেলুসিডা। এই যে ডট ডট করছি, এই পোর্শনটা পুরোটা হচ্ছে জোনা পেলুসিডা। ভাইটেলাইন পর্দার পরের যে অংশটা, এই পুরোটা, এইখানটা পুরোটাই কিন্তু জোনা পেলুসিডা। ওকে, এবার দেখো এই যে জোনা পেলুসিডা এবং ভাইটেলাইন পর্দা, এই দুটোর মাঝখানে যে স্থান তাকে বলা হচ্ছে পেরি ভাইটেলাইন স্পেস। ওকে, 3টে টার্ম আমরা পড়লাম। 4 নাম্বার হচ্ছে এই ওভাম বা ডিম্বাণুর মধ্যে যে সাইটোপ্লাজম থাকে তাকে বলা হচ্ছে প্লাজম। কথাটা হচ্ছে ওভামের থেকে, এবং প্লাজম কথাটা হচ্ছে সাইটোপ্লাজমের যে তরল বা ধাত্র অংশ থাকে সেখান থেকে এসেছে। তো এটা হচ্ছে তাহলে ডিম্বাণুর মধ্যে যে তরল অংশটা থাকে তাকে বলা হচ্ছে প্লাজম। এই প্লাজমের মধ্যে কি কি থাকে না, প্লাজমের মধ্যে থাকে নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, এই সমস্ত, এবং গ্লাইকোজেন দানা, এই সমস্ত কিছু থাকে এই প্লাজমের মধ্যে। ওকে, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে জোনা পেলুসিডাটা দেখলাম, এর বাইরের দিকে একটা পুরো কোষীয় আবরণ দেখতে পাওয়া যায় যাকে বলা হচ্ছে করোনা রেডিয়েটা। ঠিক আছে, যার নাম হচ্ছে করোনা রেডিয়েটা। ভালো করে এই নামগুলো তোমরা পড়বে, তাহলেই কিন্তু তোমাদের মনে থাকবে। ওকে, এবং যেটা বলার সেটা হচ্ছে ছবি এঁকে এঁকে পড়বে। এটা হচ্ছে করোনা রেডিয়েটা। এবং এই যে মানুষের ওভাম বা ডিম্বাণুটা ওভিউলেশনের 48 ঘন্টা পর তার নিষিক্ত হওয়ার ক্ষমতা কিন্তু হারিয়ে যায়, মানে আর থাকে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পুরো একটা পরিণত ডিম্বাণুর গঠন। আমি আরেকবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ভাইটেলাইন পর্দা, এরপর হচ্ছে জোনা পেলুসিডা, দুটোর মাঝখানে হচ্ছে পেরি ভাইটেলাইন স্পেস, এবং তারপর হচ্ছে এই যে মাঝখানে যে প্লাজম আছে, এবং প্লাজমের মানে এই যে পরিণত ডিম্বাণুর জোনা পেলুসিডার বাইরের দিকে যে কোষীয় আবরণটা আছে তাকে বলা হচ্ছে করোনা রেডিয়েটা। আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে। ছবিটা তোমরা এঁকে নিও তোমাদের খাতায়। এরপর আমরা শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে যে পার্থক্যটা আছে সেটা একবার দেখে নিই, তাহলে আরও আমাদের ভালো করে বুঝতে সুবিধা হবে। দুটো জাস্ট এইমাত্র পড়লাম, এবার এর পার্থক্যটা দেখে নিই। তো দেখো, শুক্রাণু যেটা সেটা হচ্ছে শুক্রাশয়ের মধ্যে সৃষ্টি হয়, আর ডিম্বাণুটা হচ্ছে ডিম্বাশয়ের মধ্যে উৎপন্ন হয়। হচ্ছে 1 নাম্বার পয়েন্ট বোঝা গেল। 2 নাম্বার হচ্ছে একটা স্পার্মাটোগোনিয়াম থেকে 4টে শুক্রাণু সৃষ্টি হয়, আর ডিম্বাণুর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একটা ওগোনিয়াম থেকে মাত্র একটাই ডিম্বাণু সৃষ্টি হয়। ওকে, 2 নাম্বার পয়েন্ট বোঝা গেল। 3 নাম্বার এইমাত্র যে গঠনটা পড়লাম সেখান থেকেই এটা, যে শুক্রাণুর 4টে অংশ থাকে, মস্তক, গ্রীবা, মধ্যাংশ বা দেহ, এবং আরেকটা হচ্ছে লেজ। আর এখানে কিন্তু দেখলাম ডিম্বাণুর কিন্তু আলাদা করে সেরকম কোনো অংশ থাকে না। ওকে, তারপর কি দেখো যে 4 নাম্বার শুক্রাণুর মধ্যে কিন্তু সাইটোপ্লাজমটা খুব কম পরিমাণে থাকে, সংক্ষিপ্ত পরিমাণে থাকে, আর ডিম্বাণুর মধ্যে কিন্তু অনেকটা সাইটোপ্লাজম থাকে, আমরা পড়লাম, যেটাকে বলা হচ্ছে প্লাজম। ওকে, এবং এটাও দেখলাম যে শুক্রাণুর মধ্যে মাইটোকন্ড্রিয়াটা যে প্যাঁচানো অবস্থায় থাকে। আমরা দেখলাম যে প্যাঁচানো যে আকৃতির মাইটোকন্ড্রিয়া একটু পেঁচিয়ে অবস্থান করছে অক্ষতন্তু বরাবর, আর এখানে কিন্তু মাইটোকন্ড্রিয়াটা প্লাজমে ছড়িয়ে থাকে, এখানে হচ্ছে প্যাঁচানো আকারে থাকে। হচ্ছে, আর 6 নাম্বার হচ্ছে শুক্রাণুটা মোটাইল, অর্থাৎ মানে গমন করতে সক্ষম, ভেসে থাকতে সক্ষম। এটা হায়ালুরোনিডেজ নিক্ষেপ করে ডিম্বাণুর প্রাচীরকে গলিয়ে
ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে। এই হায়ালুরোনিডেজ যে এনজাইমটা এটা থাকে হচ্ছে অ্যাক্রোজোমের মধ্যে। তাহলে অ্যাক্রোজোমের কাজ কি যদি কোশ্চেন পড়ে তখন কিন্তু এটাই লিখতে হবে যে অ্যাক্রোজোমের মধ্যে যে উৎসেচক হায়ালুরোনিডেজ থাকে সেটা ডিম্বাণুর প্রাচীরকে গলিয়ে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে সাহায্য করে। এরপর হচ্ছে ডিম্বাণু। ডিম্বাণুটা হচ্ছে নিষ্ক্রিয় এবং এটা একটা রিসেপশন কোণ বা শুক্রাণু গ্রাহক কোণ গঠন করে, যেটা আর কি শুক্রাণুকে গ্রহণ করতে সাহায্য করে। তাহলে এই হচ্ছে গেল শুক্রাণু এবং ডিম্বাণুর যে গঠনগত পার্থক্য এবং এর যে কাজ সেটার মধ্যে পার্থক্য। তাহলে আজকের ক্লাসে আমরা শুক্রাণু এবং ডিম্বাণুর গঠন এবং শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে যে মেন পার্থক্যগুলো সেগুলো সম্বন্ধে জানলাম। আজকের ক্লাস থেকে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে এই চ্যানেলটা যতটা পারো শেয়ার করো। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।